সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর আলোর চ্যাপ্টারের পার্ট 8 নম্বর পার্ট সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি লেন্সের যে টপিকটা রয়েছে ওই টপিক সম্পর্কে আলোচনা করে দেবো। দেখ, এই ভিডিওতে আমি লেন্সের উন্মেষ, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, তারপর লেন্সের আলোক কেন্দ্র, লেন্সের অভিসারী অপসারী ক্রিয়া আর ফোকাস স্থল, ফোকাস দূরত্ব সম্পর্কে আলোচনা করে দেব। এবং ভিডিওটা একটুখানি লম্বা হবে। দেখ, তাহলে আমি শুরু করছি। প্রথমেই কি আছে? প্রথমেই আছে লেন্স। লেন্স কি? আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছিস, এটা একটা লেন্স। এই চশমাটা লেন্স দিয়ে তৈরি। তারপরে আমার কাছে একটা ম্যাগনিফাইং গ্লাস আছে, দেখতে পাচ্ছিস সবাই, এটা একটা লেন্স দিয়ে তৈরি। এই লেন্সের অনেক কাজ রয়েছে, সেই কাজ সম্পর্কে আজকে আলোচনা করব না, কিন্তু আজকে আলোচনা করব লেন্স কি নিয়ে গঠিত হয়, কিভাবে লেন্স তৈরি হয়। তোরা যেমন জেনেছিলি দর্পণের ক্ষেত্রে, দর্পণ একটা গোলকের অংশ। সেই গোলকের এক পাশে যদি আমরা পাড়া লাগিয়ে দিই, তাহলে সেই গোলকের ওই অংশটা, যেই পাশটাতে আমরা পাড়া লাগাবো তার অপোজিট পাশে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, যেটাকে কি বলা হয়েছিল, যেটাকে দর্পণ বলেছিলাম। এবার লেন্সের ক্ষেত্রেও লেন্সটাও ঠিক সেরকমেরই, একখানা নয় দুখানা গোলক দিয়ে গঠিত হয়, দুখানা স্বচ্ছ গোলক দিয়ে গঠিত হয়। মনে কর আমার হাতে দুটো কি আছে, কাঁচের বল আছে। সেই দুটো ইমাজিনারি কাঁচের বলকে আমি পরস্পরের কাছে নিয়ে আসলাম, নিয়ে এসে একটাকে আরেকটার মধ্যে একটুখানি ঢুকিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? মনে কর এই হাতে একটা কাঁচের বল আর এই হাতে আর একটা কাঁচের বল, দুটো কাঁচের বলকে কাছে আনতে আনতে এমন জায়গায় নিয়ে আসলাম, দুটোকে পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? সঙ্গে সঙ্গে কি হবে, পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিলে একটা অংশ পাবো আমরা, দুইজনের দুটো গোলকের একটা কমন অংশ পাবো। সেই কমন অংশ দেখ, দেখ হয়তো বুঝতে পারছিস না। মনে কর এইখানটাতে একটা গোলক রয়েছে, আমি যে কথাটা বলছি সেই কথাটা হলো এরকমই। এই পাশে একটা ইমাজিনারি গোলক রয়েছে, ঠিক আছে? বৃত্ত নয় কিন্তু, গোলকের কথা বলছি। এটা যেহেতু এই বোর্ডটা 2D পৃষ্ঠ, যার কারণে আমি 2Dতে আঁকছি। আচ্ছা, 3Dতে আঁকা সম্ভব না। মনে কর এই পাশে আরেকটা গোলক রয়েছে, যেই গোলকটাকে আমি কি করেছি, যেই গোলকটাকে, এই দুটো গোলকের একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার ফলে এই মাঝে একটা জায়গা দেখতে পাচ্ছিস, এই যে দেখতে পাচ্ছিস সবাই, এইখানটাতে একটা জায়গা দেখতে পাচ্ছিস মাঝে। এটা যেহেতু 3D হবে, সেহেতু এর মধ্যে ফাঁকা জায়গা পকেটের মতো তৈরি হবে। এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছিস মাছের মতো মাকু আকৃতির, এই জায়গাটার মাঝে পকেটের মতো অংশ তৈরি হবে। সেই পকেটের মতো অংশের মধ্যে যদি আমরা কাঁচ দিয়ে পূর্ণ করে দিই, অথবা জল দিয়ে পূর্ণ করে দিই, অথবা অ্যালকোহল দিয়ে বা গ্লিসারিন দিয়ে পূর্ণ করে দিই, অর্থাৎ যে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে পূর্ণ করে দিই, তাহলে এই অংশটা লেন্সের মতো কাজ করবে। ঠিক আছে? অর্থাৎ একটা লেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে আমি কি বললাম এতক্ষণে, একটা দুটো ইমাজিনারি কাঁচের বলকে ইমাজিন কর মাথার মধ্যে, এবং দুটো কাঁচের বলকে পরস্পরের কাছাকাছি নিয়ে আয় এবং নিয়ে এসে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিলে দেখতে পাবি একটা অংশ পাওয়া যাচ্ছে, যেটা যেটা কমন অংশ, যেটা কোন অংশের রয়েছে, যেটা এই পাশের গোলকটারও রয়েছে আর এই গোলকটারও রয়েছে। এবং ওটা যেহেতু 3D, সেহেতু ওই কমন অংশে একটা পকেটের তৈরি হবে। তাই তো, ওই পকেটের মধ্যে যদি আমরা কাঁচ দিয়ে পূর্ণ করে দিই, বা জল দিয়ে বা অ্যালকোহল দিয়ে, যা দিই, বা যে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে যুক্ত করে দিই, তাহলে এই পকেটের মতো অংশটা, অর্থাৎ মাকু আকৃতির, এটা একটা লেন্সের মতো কাজ করবে। আচ্ছা, যে দুটো বলের কথা আমি বললাম, সেই দুটো বল কি সবসময় একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিলেই লেন্স তৈরি হবে? এরকমের না। সেই দুটো বলকে পরস্পরের কাছে নিয়ে এসে আমরা যদি ওপরের অংশটাকে কি করে দিই, দেখ এরকমের করি। মনে কর এই লেন্সের নাম দিলাম, এই গোলকের নাম দিলাম এ, আর এটার নাম দিলাম বি। মনে করি এই এ বি গোলকটাকে, যে ইমাজিনারি কাঁচের বলটা নিয়েছিলাম, ওই দুটো গোলককে এবার কি করলাম, একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে না দিয়ে দুটোকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসলাম,
এই দুটো বলকে কাছাকাছি নিয়ে আসলাম এবং এবং কি করলাম, এদের এই ওপরের অংশটা যুক্ত করে দিলাম। কি দিয়ে যুক্ত করে দিলাম? কোনো একটা প্রতিসারক মাধ্যম দিয়ে যুক্ত করে দিলাম। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছিস, আমি এখন যেটা দাগ দিচ্ছি, এই অংশটা একটা পকেটের মতো আচরণ করবে, তাই না? এখানে তো 2D তে দেখা যাচ্ছে, 3D তে ভাব। 3D তে ভাবলে এই অংশটা অ্যাকচুয়ালি এরকমের দেখতে হবে, অ্যাকচুয়ালি এরকমের দেখতে হবে। আমার কথা বুঝতে পারছিস তোরা সবাই, আমি আশা করছি। এরকমের দেখতে হবে। আর এই ভিতরে পকেটের মতো জায়গা তৈরি হবে, এই ভিতরে পকেটের মতো জায়গা তৈরি। ওই পকেটের মধ্যে যদি আমরা কি করে দিই, যে কোনো তরল পদার্থ বা যে কোনো প্রতিসরক মিডিয়াম, যেরকমের কাঁচ, অ্যালকোহল, গ্লিসারিন, যা কিছু দিই না কেন, তাহলে এই অংশটাও, এই কমন অংশটাও কিসের মতো কাজ করবে? এই কমন অংশটাও একটা লেন্সের মতো কাজ করবে। ঠিক আছে? এবার আমরা আরেকটা কাজ করতে পারি। মনে কর এইবার কি করলাম, একটা কাচের বল নিলাম আর আরেকটা কি নিলাম, আরেকটা সমতল পৃষ্ঠ নিলাম। এইখানটাতে এই হাতে আমার একটা কাচের বল রয়েছে, এই হাতে একটা কাচের বল রয়েছে, আর এই পাশে একটা সমতল পৃষ্ঠ রয়েছে। তাহলে এই সমতল পৃষ্ঠ আর এই কাচের বলকে একই সঙ্গে যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে ওদের দুই পাশেও, মানে ওদের ভিতরে একটা পকেটের মতো জায়গা তৈরি হবে। ওই যে জায়গাটা তৈরি হলো, তার মধ্যেও আমরা যে কোনো প্রতিসারক মাধ্যম দিয়ে দিতে পারি, কাঁচ দিয়ে দিতে পারি, অ্যালকোহল, গ্লিসারিন, যে কোনো কিছু দিয়ে দিতে পারি। তাহলে ওটাও কি হবে? ওটাও একটা লেন্সের মতো কাজ করবে। আমি দেখ এই কথাটা বলছি, আমি এখন যে কথাটা বললাম, মনে কর এই যে বলটা, এই বলের কাছাকাছি একটা সমতল পৃষ্ঠকে নিয়ে আসলাম। সমতল পৃষ্ঠকে নিয়ে আসলে এই যে অংশটা তৈরি হলো, এই ভিতরে পকেটের মতো জায়গা তৈরি হবে। তো এইখানটাতে পকেটের মতো জায়গা তৈরি হবে, তার মধ্যে আমি কিসের কথা বলছি? তার মধ্যে আমি যে কোনো প্রতিসারক মিডিয়াম দিয়ে দিলাম, তাহলেও এটাও লেন্সের মতো কাজ করবে। তাহলে এটার কথা বাদ দিলে আমরা মোটামুটি দুই ধরনের লেন্স পেলাম। একটা হলো মাকু আকৃতির লেন্স, আর আরেকটা কি, দুই পাশের থেকে মাঝের থেকে থিন এবং দুই সামনের দিক থেকে, অর্থাৎ দুই প্রান্তের দিক থেকে চওড়া। মাঝের থেকে থিন, প্রান্তের দিক থেকে চওড়া। দেখ, মাঝের থেকে থিন হতে হতে প্রান্ত বরাবর চওড়া হয়ে গেছে, তাহলে এটা আরেক ধরনের লেন্স। এই মাকুর মতো যে লেন্স, এই লেন্সকে বলা হয় উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স। আর যেই লেন্সের মাঝের থেকে থিন বা চিকন আর প্রান্ত বরাবর গিয়ে কি হয়ে যাচ্ছে, প্রান্ত বরাবর চওড়া হয়ে যাচ্ছে, সেই লেন্সকে কি বলা হয়? অবতল লেন্স বলা হয়, অবতল লেন্স। আচ্ছা, তোদের এই উত্তল লেন্স আর অবতল লেন্স সম্পর্কে জানতে হবে। আমি বোর্ডটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে তোদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখান থেকে তোরা একটা জিনিস জানতে পেরেছিস যে লেন্সটা কি নিয়ে গঠিত। লেন্সটা দুটো কি নিয়ে গঠিত হবে? দুটো তল নিয়ে গঠিত হবে। সেই দুটো তলের দুটো তলই কি হতে পারে? গোলক হতে পারে, অথবা একটা তল গোলক হতে পারে আর একটা তল সমতল হতে পারে। আমরা এইটুকু জানতে পেরেছি। আর কি জেনেছি? আপাত দৃষ্টিতে, মানে এখন বলছি আমরা যে লেন্স নিয়ে আলোচনা করব, সেই লেন্সের একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স, এইটুকু জানতে পেরেছি। আচ্ছা, মনে কর আমি কি আঁকলাম, একটা উত্তল লেন্স এইখানটাতে অঙ্কন করলাম। আমরা কি করলাম? একটা উত্তল লেন্স এইখানটাতে অঙ্কন করলাম। এই হলো উত্তল লেন্স। যেই উত্তল লেন্স এ বি গোলক দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এ বি গোলক দিয়ে তৈরি। আচ্ছা, এই যে লেন্স, তাহলে এই মাঝের যে অংশটা মাকুর মতো তৈরি হয়েছে, এটাই লেন্স হবে, অ্যাকচুয়াল লেন্স। তাহলে এই লেন্সের নাম দিয়ে দিলাম, এই লেন্সের দুটো প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু আর এই প্রান্ত বিন্দুর নাম দিয়ে দিলাম L1 L2। এই
এই লেন্সের এই দুটো প্রান্ত বিন্দুকে আমি যদি জুড়ে দিই তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, লেন্সের ব্যাস পাচ্ছি। এই যে রেখাটা পেলাম, এই রেখাটা কি হলো, লেন্সের ব্যাস অর্থাৎ এই L1 L2 কে, এই লেন্সের এই ব্যাসকে কি বলা হয়, লেন্সের উন্মেষ বলা হয়। তাহলে এই L1 L2 কি হবে, লেন্সের L1 L2 হলো লেন্সের উন্মেষ। আচ্ছা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখ। এবার এখান থেকে দেখ এই লেন্সটা এই দুটো গোলকের অংশ, এই দুটো গোলকের কি আছে, দুটো গোলকের দুটো বক্রতার কেন্দ্র আছে। তোরা জানিস মিররের ক্ষেত্রেও দুটো বক্রতার, একটা বক্রতার কেন্দ্র পেয়েছিলাম, কারণ মিররের একটা গোলকের অংশ ছিল, কিন্তু লেন্স তো দুটো গোলকের অংশ, তার জন্য লেন্সের দুটো বক্রতার কেন্দ্রকে আমরা C1 C2 নাম দিলাম। এই দুটো বক্রতার কেন্দ্রকে যদি আমরা জুড়ে দিই, তাহলে আমরা যে রেখাটা পাই তাকে কি বলে, লেন্সের প্রধান অক্ষ বলা হবে। ঠিক আছে, যদি দুটো বক্রতার কেন্দ্রকে আমরা জুড়ে দিই তাহলে লেন্সের কি পাবো, প্রধান অক্ষ পাবো। তাহলে এখান থেকে একটা সংজ্ঞা আমরা পেয়েছি। আর একটা লেন্সের বক্রতার কেন্দ্র বলতে কি বোঝায়, লেন্সটা যে গোলকের অংশ সেই গোলকের বক্রতার কেন্দ্রকেই কি বলা হয়, সেই গোলকের কেন্দ্রকেই বলা হয় ওই লেন্সের বক্রতার কেন্দ্র। এবং লেন্সের কি থাকে, দুটো বক্রতার কেন্দ্র থাকে। কেন দুটো বক্রতার কেন্দ্র থাকে, কারণ লেন্স কি দুটো গোলকের অংশ। আমি দুটো গোলকের অংশ কেন বলছি, আরো স্পেশাল ধরনের লেন্স আছে, সেইগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব। আপাতত যেটা সরল লেন্স সেইটা সম্পর্কে বোঝ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি জানলাম এখানটাতে, বক্রতার কেন্দ্র সম্পর্কে জেনেছি। আরেকটা হলো প্রধান অক্ষ সম্পর্কে জেনেছি। প্রধান অক্ষ কি, লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়কে যদি জুড়ে দিই তাহলে যে সরল রেখাটা পেলাম C1 C2 সরল রেখা, এটা কি হলো, লেন্সের প্রধান অক্ষ। এবার দেখ এই লেন্সটা L1 L2 লেন্সটা যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসকেই কি বলা হয়, সেই গোলকের ব্যাসকেই লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমি যদি এই C1 আর L1 জুড়ে দিই, তাহলে কি পেলাম, এই C1 L1টাই, এটাই তো এ বৃত্তের ব্যাসার্ধ বক্রতার। তাহলে এই লেন্সটা এ গোলকের অংশ, অর্থাৎ আমরা যদি এ গোলকের ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে কি এই ব্যাসার্ধটাই কার বক্রতার ব্যাসার্ধ, এই লেন্সের L1 L2 লেন্সের বক্রতার ব্যাসার্ধ। আবার যদি আমরা এই C1 আর এই L1 জুড়ে দিই, C2 আর L2 জুড়ে দিই, তাহলেও আমরা কি পেয়ে যাবো, বক্রতার ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে লেন্সের বক্রতার ব্যাসার্ধও কিন্তু দুটো, কারণ দুটো গোলকের অংশ। এই দুটো গোলক যে সবসময় সিমিলার হবে তার তো কথা নেই, এই দুটো গোলক আলাদা হতে পারে। এই গোলক কি হতে পারে, এত বড় হতে পারে, এই গোলক ছোট হতে পারে। ঠিক আছে, যার কারণে লেন্সের বক্রতার কেন্দ্রও দুটো, লেন্সের বক্রতার ব্যাসার্ধও দুটো। লেন্স যেই গোলকদ্বয়ের অংশ সেই গোলকদের ব্যাসার্ধকেই লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এটুকু সবার ক্লিয়ার হয়েছে আশা করছি। আচ্ছা, এটাই আমি উত্তল লেন্স দিয়ে বুঝিয়েছি, আর অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হবে। তাহলে তোদের বইয়ে অর্থাৎ সিলেবাসের জন্য তোদের উত্তল দর্পণটাই ইম্পর্টেন্ট। উত্তল দর্পণ দিয়েই বুঝতে হবে সব কিছু। এক দর্পণ দিয়ে বুঝলে সব দর্পণ দিয়েই বুঝতে পারবি। দেখ তাহলে এটা মনে কর এ গোলক বি গোলক, এদেরকে আমরা কি করে দিয়েছি, জুড়ে দিয়েছি। তাহলে এই মাঝ বরাবর যে জায়গাটা পকেট তৈরি হয়েছে, তাহলে এটাকে কি বলা হবে, L1 L2 লেন্স বলা হবে। কি লেন্স তৈরি হলো, এটা হলো অবতল লেন্স। অবতল লেন্সের কি হয়, মাঝ বরাবর থিন এবং প্রান্ত বরাবর থিক। আমরা যদি L1 L2 জুড়ে দিই তাহলে যে ব্যাসটা পাই, এই ব্যাসটা কি হবে,
এই L1 L2 লেন্সের উন্মেষ বলা হবে। আচ্ছা, এই L1 L2 এটা কি অবতল লেন্স। এই অবতল লেন্স যেই দুটো গোলকের অংশ, সেই দুটো গোলকের কেন্দ্র হলো C1 C2 এবং C1 C2 কে কি বলা হবে? এই L1 L2 লেন্সের অবতল লেন্সের কি বলবো? বক্রতার কেন্দ্র বলবো। এবং C1 C2 কে যদি আমরা জুড়ে দিই তাহলে কি হবে? তাহলে এই L1 L2 অবতল লেন্সের কি পাবো? প্রধান অক্ষ পাবো। এবং কি এই লেন্সটা L1 L2 লেন্সটা যেই গোলকদ্বয়ের অংশ, সেই গোলকদ্বয়ের ব্যাসার্ধকেই, তাহলে C1 আর এই বিন্দুকে আমরা যদি জুড়ে দিই, মনে কর এটাকে M দিলাম, তাহলে C1 M কি এ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই এ গোলকের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটাই কি হবে? এই লেন্সের বক্রতার ব্যাসার্ধ হবে। আবার এই পাশের ক্ষেত্রেও সেম, অর্থাৎ দুটো বক্রতার ব্যাসার্ধ পাবো। আচ্ছা, এই লেন্স ছাড়াও, এই উত্তল লেন্স অবতল লেন্স ছাড়াও আরো স্পেশাল লেন্স রয়েছে। দেখ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় উভ উত্তল লেন্স। কি বলা হয়? উভ উত্তল। কেন? এর দুই পাশই উত্তল। এই যে এরকমের রয়েছে, মাকুর মতো দেখতে, তাই তো, মাছের মতো যেটা, তাই না? এটাকে বলা হয় মাকুর মতো দেখতে। তাহলে এর দুই পাশই কেমন রয়েছে? উত্তল রয়েছে। উত্তল মানে আমি আগের দিন বলেছিলাম উঁচু। দুই পাশই কেমন রয়েছে? উঁচু রয়েছে, যার জন্য এটাকে কি বলা হয়? উভ উত্তল। উভ মানে উভয় পাশ। আর এটাকে কি বলা হয়? অবতল, উভ অবতল। ঠিক আছে, তাহলে এটার নাম কি? উভ উত্তল লেন্স। আর এটার কি? দুই পাশই অবতল। দুই পাশই কেমন? অবতল, যার জন্য এটাকে কি বলা হয়? উভবতল লেন্স বলা হয়। কি বলা হয়? উভবতল। উভবতল লেন্স বলা হয়। কেন? কারণ দুই পাশই অবতল। দেখ, দুই পাশে কি রয়েছে? ডিপ্রেশন রয়েছে, তাই না? বা দুই পাশে নিচু, যার জন্য এটাকে উভবতল বলা হয়। আচ্ছা, আমরা যদি এই উভ উত্তল লেন্সের এক পাশে কি লাগিয়ে দিই? এক পাশে সমতল পৃষ্ঠ লাগিয়ে দিই। এই উভ উত্তল লেন্সের আমরা যদি এক পাশে এই একটা উত্তল পাশ বাদ দিয়ে আরেকটা সমতল অংশ দিয়ে জুড়ে দিই, তাহলে কি হবে? সমতল উত্তল। তাহলে এই লেন্সের নাম হবে সমতল লেন্স হবে। ঠিক আছে, কারণ এর এক পাশ কি সমতল, আরেক পাশ কি উত্তল, যার জন্য এটা সমতল উত্তল। আবার উভবতল, তাহলে আবার কি? আবার যদি কোনো লেন্সের এক পাশ কি হয়? এক পাশ অবতল, এক পাশ অবতল, আরেক পাশ সমতল, তাহলে কি বলা হবে? এটাকে সমতল অবতল, বা তাহলে এই লেন্সের সমতল অবতল বলা হবে। ঠিক আছে, এক পাশ অবতল, এক পাশ সমতল। তাহলে এটা কি? এইগুলো স্পেশাল কাইন্ড অফ লেন্স। ঠিক আছে, তাহলে এক পাশ সমতল, এক পাশ অবতল, যার কারণে এটাকে কি বলা হবে? সমতল অবতল। আচ্ছা, যদি কোনো লেন্সের এক পাশ উত্তল, আর এক পাশ অবতল হয়, যদি কোনো লেন্সের এক পাশ উত্তল, এই পাশ উত্তল, আর এই পাশে কি রয়েছে? ডিপ্রেশন রয়েছে, তাহলে এই পাশে কি বলা হবে? এই পাশে হলো অবতল, তাহলে কি? উত্তল অবতল বা অবতল উত্তল লেন্স বলা হবে। এটাকে কি বলে? উত্তল অবতল বা অবতল উত্তল লেন্স। উত্তল অবতল বা অবতল উত্তল লেন্স। তাহলে এই লেন্সগুলো স্পেশাল কাইন্ড অফ লেন্স। ঠিক আছে, আর এই যে লেন্সটা, এই লেন্স সম্পর্কেই তোদের পরবর্তীতে জানতে হবে খুব ভালো করে। আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এবার লেন্সে 2 নম্বরে আছে, সবাই আশা করি বুঝতে পেরেছিস। 2 নম্বরে আছে, 2 নম্বরে কি আছে? লেন্সের আলোক কেন্দ্র। আচ্ছা দেখ, এইবার আমরা জানবো আলোক কেন্দ্র সম্পর্কে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখ, আলোক কেন্দ্র এই শব্দটার মধ্যেই
আলোক কেন্দ্র কি সেটা বোঝা যাচ্ছে। আমি এখানে একটা চিত্র এঁকেছি, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। দেখ, কেন্দ্র মানে কি কোনো কিছুর মাঝে রয়েছে কোনো একটা জিনিস, তাই তো। আর আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র হলো লেন্সের সেন্টার পয়েন্ট, ঠিক আছে। মনে কর আমি লেন্সের উন্মেষ আঁকলাম এবং লেন্সের প্রধান অক্ষ আঁকলাম। আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, অর্থাৎ লেন্সের একদম সেন্টারে অবস্থিত, যেটা বা মাঝে রয়েছে বা কেন্দ্রে রয়েছে এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি যেতে পারে। এইবার এই চিত্রতে আয়। এই চিত্রতে দেখ, এই লেন্সটা কোন মাধ্যমে রয়েছে? বায়ু মাধ্যমে রয়েছে, বায়ু মাধ্যমে রয়েছে। আর লেন্স নিজে কি? নিজে একটা ঘন মাধ্যম। যদি এই লেন্সের উপরে এই এ বি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে অর্থাৎ পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি যায়, তাহলে সেটা কি হবে? অভিলম্বের দিকে সরে যাবে। তাহলে এই এ বি আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর না গিয়েও অভিলম্বের দিকে সরে গেল, যেহেতু পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে যাচ্ছে। এইবার এই বিসি আলোক রশ্মি যখন এই লেন্সের মধ্যে প্রবেশ করে যাবে, তখন কি হবে? তখন এই লেন্সের মধ্যে সারা জীবন থাকবে না, তো এই লেন্সের থেকে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বের হবে। যখন এই লেন্সের মধ্যে অবস্থিত বিসি আলোক রশ্মি সি বিন্দু দিয়ে পাতলা মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে প্রবেশ করবে, তখনই আলোক রশ্মিটা কি হবে? তখনই আলোক রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে আসবে। দেখ, যাওয়ার কথা ছিল এই বিসি পথে, এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা, কিন্তু ও একটুখানি সরে এসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লেন্সের এই বিসি রশ্মিটা প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু দিয়ে যাওয়ার পরে তবেই ও কি হয়েছে? লেন্স থেকে বাইরে বেরিয়ে গেছে। তাহলে যে বিন্দু দিয়ে এই বিসি রশ্মিটা গেছিল এই লেন্সের, এই বিসি রশ্মি প্রধান অক্ষের উপরে ও বিন্দু দিয়ে গেছিল, তার জন্য এই ও বিন্দুটা কি? আলোক কেন্দ্র। এইবার এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, সেই আলোক রশ্মির কোনো কৌণিক সরণ হয় না, বরঞ্চ শুধুমাত্র কি ঘটনা ঘটে? সেই আলোক রশ্মি শুধুমাত্র সমান্তরালে, অর্থাৎ পার্শ্বীয় সরণ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র পার্শ্বীয় সরণ মানে কি? সমান্তরালে আপতিত হয়। এই যে এ বি আলোক রশ্মি, এই এ বি আলোক রশ্মি আর এই সিডি আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। এ বি সমান্তরাল সিডি হয়, অর্থাৎ যেখানটাতে কোনো কৌণিক চ্যুতি দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র কি হয়? পার্শ্বীয়, অর্থাৎ পাশের দিকে সরে যায়। যাওয়ার কথা ছিল এই বরাবর না গিয়ে ও এই দিকে সরে এসছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে? পার্শ্বীয় সরণ বলা হচ্ছে। এবার আমরা যদি কি করি? এই লেন্সকে পাতলা করতে থাকি। এখানে তো মোটা লেন্স এঁকেছি, আমি যদি লেন্সকে একদম পাতলা বানিয়ে ফেলাই, তাহলে এই যে চ্যুতি দেখা যাচ্ছে, পার্শ্বীয় সরণ দেখা যাচ্ছে, পার্শ্বীয় সরণের মান কমে যায়। এই পার্শ্বীয় সরণের মান কমে যায়, তখন কি হয়? আলোক রশ্মি যেই পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বাইরে বেরিয়ে যায় এই আলোক রশ্মিকে। তখন পাতলা লেন্সের ক্ষেত্রে আর কোনো চ্যুতি অবশিষ্ট থাকে না, যার জন্যে বলা হয় পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যার উপরে যদি আলোক রশ্মি পড়ে, তাহলে তার কোনো চ্যুতি ঘটে না। এই কথাটাই তোদের লিখতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, তাহলে কি লিখবি? আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যার মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তার কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বাইরে বেরিয়ে যায়। দেখ, একটা আলোক রশ্মি যদি এইভাবে করে যায়, এটা কি আমরা বলেছিলাম আলোক কেন্দ্র। তাহলে এটা মনে কর পাতলা লেন্স, এই পাতলা লেন্সের ক্ষেত্রে কি হবে? ও যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই বাইরে বেরিয়ে যাবে। তাহলে পাতলা লেন্স কিন্তু উল্লেখ করতে হবে। তোরা আগেই জেনেছিস,
আমরা যদি মোটা একটা লেন্স নিই, সেই মোটা লেন্সের কিন্তু চ্যুতি ঘটে, পার্শ্বীয় সরণ ঘটে, অর্থাৎ সমান্তরালে বাইরে বেরিয়ে, কৌণিক চ্যুতি ঘটে না হয়তো, কিন্তু পার্শ্বীয় সরণ ঘটে। পার্শ্বীয় সরণ তো একটা চ্যুতি, তাই না? অর্থাৎ এরা পরস্পরের সমান্তরালে বাইরে বেরিয়ে যায়, যার জন্যে কিন্তু এই পার্শ্বীয় সরণটাকে আমরা কমাতে পারি যদি আমরা লেন্সকে পাতলা বানিয়ে ফেলাই। লেন্স মোটা ছিল, মোটার থেকে পাতলা বানিয়ে ফেলালে এই পার্শ্বীয় সরণ কমে যায়। তার জন্য আমরা কি বলতে পারি পাতলা লেন্সের ক্ষেত্রে পার্শ্বীয় সরণ একটা সময় থাকেই না। পাতলা লেন্সের ক্ষেত্রে তাহলে কি, আলোককেন্দ্র হলে এমন একটা বিন্দু প্রধান অক্ষের উপরে অবস্থিত যার মধ্যে আলোক রশ্মি গেলে তার কোনো পার্শ্বীয় সরণ ঘটে না। এটা লিখতে হবে এবং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এইটুকু মুছে দিচ্ছি। এরপরে লেন্সের অভিসারী আর অপসারী ক্রিয়া সম্পর্কে আমরা একটুখানি জানবো। দেখ, তোদের যাদের এখানে মনে হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে, তারা কি করতে পারিস, স্কিপ করতে পারিস এখান থেকে, আমি যতক্ষণ ধরে মুছছি। এবার দেখ কি বলছে, লেন্সের অভিসারী আর অপসারী ক্রিয়া। লেন্সের অভিসারী মানে কি? অভিসারী মানে আলোক রশ্মিগুচ্ছকে এক জায়গায় মিলে যাওয়া। তাহলে অভিসারী ক্রিয়া কি? আলোক রশ্মিগুচ্ছকে এক জায়গায় মিলে যাওয়া। আর অপসারী কি? আলোক রশ্মিকে সরিয়ে দেওয়া, চারিদিকে সরিয়ে দেওয়া, এই ঘটনাকে অপসারী ক্রিয়া বলা হয়। তাহলে অভিসারী ক্রিয়া কোন লেন্সে দেখতে পাওয়া যায়? উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়। দেখ, উত্তল লেন্স, মনে কর আমি এইখানটাতে একটা উত্তল লেন্স আঁকলাম, এই উত্তল লেন্সের নাম দিলাম L1 L2, আর এদের L1 L2 যুক্ত করে দিলে উত্তল লেন্সের এই লেন্সটার উন্মেষ পাবো। এখানটাতে আছে বক্রতার কেন্দ্র C1, এখানটাতে বক্রতার কেন্দ্র C2, C1 আর C2 যুক্ত করে দিলে আমরা কি পাবো? আমরা পাবো প্রধান অক্ষ। এইবার এটা কি লেন্স? উত্তল লেন্স। এই লেন্সের উপর যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি পড়ে, তাহলে সেই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে এই লেন্স কি করে? একটা বিন্দুতে মিলিয়ে দেয়। এরকমের করে একটা বিন্দুতে কি হয়? মিলিয়ে দেয়। এই মিলিয়ে দেওয়ার ঘটনাকেই কি বলা হয়? এই মিলিয়ে দেওয়ার ঘটনাকেই বলা হয় আলোর অভিসারী ক্রিয়া। আলোর কি বলা হয়? অভিসারী ক্রিয়া বলা হয়। দেখ, আমি তোদের একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমার হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, আর ম্যাগনিফাইং গ্লাসে কি ব্যবহার করা হয়? এই উত্তল লেন্স ব্যবহার করা হয়। দেখ, এই ম্যাগনিফাইং গ্লাসে যদি আমি একগুচ্ছ আলোক রশ্মি ফেলাই আমার টর্চ দিয়ে, তাহলে দেখবি এটা একটা জায়গায় মিলে যাচ্ছে। প্রথমে টর্চ মেরে দেখেছিস টর্চে কি শুধুমাত্র এত বড় একটা গোলাকার অংশ দেখতে পাচ্ছি। যখনই এর সামনে আমি কি নিয়ে আসলাম, এর সামনে এই ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে আসলাম, দেখতে পেলি ওই গোলাকার অংশটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, একটা বিন্দুতে গিয়ে মিলে গেছে। প্রথমে কি ছিল? প্রথমে দেখতে পাচ্ছিস এইখানটাতে আমি যেটা নাড়াচ্ছি, এটা আসলে কি? এটা আসলে বড় আলোক রশ্মি গুচ্ছ। যখনই আমি ওই আলোককে কিসে ফেললাম, ওই রশ্মিগুচ্ছকে লেন্সের উপর ফেললাম, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে ওই আলোক রশ্মিটা ছোট হয়ে গেল। লেন্স কি করেছে? এক জায়গায় মিলিয়ে দিয়েছে, যার কারণে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি ম্যাগনিফাইং গ্লাসে তাহলে কি ব্যবহার করা হয়? ম্যাগনিফাইং গ্লাসে উত্তল লেন্স ব্যবহার করা হয়, যার কারণে ও একটা বিন্দুতে মিলিয়ে দেয়। আর সেই জন্যেই তোরা যখন সূর্যের সামনে মানে সূর্যের আলোককে এক জায়গায় ফেললে কি হয়? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরিয়ে দেওয়া যায়। এটুকু আশা করছি সবাই বুঝতে পেরেছিস। আর কি অবতল লেন্স কি করে? অবতল লেন্স আলোক রশ্মিকে সরিয়ে দেয়। ঠিক আছে, এখানে মনে কর একটা অবতল লেন্স আমি আঁকলাম, যার নাম L1 L2 যদি আমরা জুড়ে দিই, তাহলে আমরা কি পাবো? লেন্সের উন্মেষ পাবো এখানটাতে C1, এই C1, আর এখানটাতে আছে C1 C2 যুক্ত করে দিলে লেন্সের প্রধান অক্ষ পেলাম। এইবার কোনো আলোক রশ্মি যদি এই অবতল লেন্সের উপরে আপতিত হয়, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে এই রশ্মিগুচ্ছকে কি করে? এই অবতল লেন্স সরিয়ে দেয়, এইভাবে করে সরিয়ে দেয়।
এই ঘটনাকে কি বলা হয়? লেন্সের অপসারী ক্রিয়া। এটা কি হলো? অপসারী ক্রিয়া। আর এটা কি হলো? অভিসারী ক্রিয়া। অভিসারী ক্রিয়া। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছিস অপসারী ক্রিয়া আর লেন্সের অভিসারী ক্রিয়া সম্পর্কে। এবার কথা হচ্ছে, কেন উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায় এবং কেন অবতল লেন্স অপসারী ক্রিয়া দেখায় সেই সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথমে প্র্যাকটিক্যালি দেখেছি কেন উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছি, এবং অবতল লেন্সের ক্ষেত্রে এভাবে দেখানো সম্ভব না। তোরা যেহেতু ভার্চুয়ালি রয়েছিস, আমার সামনাসামনি ভার্চুয়ালি পড়ছিস, যার কারণে ওইভাবে সম্ভব না। তোরা যদি এখানে প্র্যাকটিক্যালি থাকতিস তাহলে আমার চশমা খুলে দেখিয়ে দিতে পারতাম। যেহেতু এই অবতল লেন্স কি করে? সরিয়ে দেয়, তার জন্য ওটাকে ফোকাস করা সম্ভব হবে না। আচ্ছা, এইবার দেখ, এবার কথা হচ্ছে কেন উত্তল লেন্স এই অভিসারী ক্রিয়া দেখায় আর কেন অবতল লেন্স অপসারী ক্রিয়া দেখায় সেই সম্পর্কে আমরা জানব। আমি এখান থেকে একটা চিত্র মুছে দিচ্ছি। আচ্ছা, মুছার আগে একটা জিনিস আমি বলে দিই। আচ্ছা দেখ, এই যে উত্তল লেন্স রয়েছে, মনে কর এই উত্তল লেন্সকে আমি কি করলাম? এইখানটাতে আঁকলাম, উত্তল লেন্সকে আঁকলাম। এই উত্তল লেন্স অ্যাকচুয়ালি কি অনেকগুলো প্রিজমের সমন্বয়ে গঠিত। আচ্ছা, আগে এটা বলছি। উত্তল লেন্সকে নাম দিলাম L1 L2, এবং L1 L2 যোগ করে দিলে আমরা কি পেলাম? দর্পণ হয়ে যাচ্ছে বরাবর, লেন্সের উন্মেষ। এবং এখানটাতে মনে কর C1 রয়েছে, যেটাকে এই লেন্সের বক্রতার কেন্দ্র, আর এই পাশে আছে C2, এটা হলো এই লেন্সের আরেকটা বক্রতার কেন্দ্র। এইবার এই যে লেন্স, এই লেন্সকে আমি যদি কি করি? এই মাঝ বরাবর মুছে দিই, ঠিক আছে? এই মাঝ বরাবর এইভাবে মুছে দিই এবং এদের এই পৃষ্ঠকে এইভাবে করে বন্ধ করে দিই। আশা করি সবাই বুঝতে পারছিস আমার কথা। তাহলে দেখ, এই যে লেন্সটা অ্যাকচুয়ালি অনেকগুলো প্রিজমের সমন্বয়ে গঠিত বলে মনে হচ্ছে। আমি আগের ক্লাসেই বলেছি, প্রিজমের প্রস্থচ্ছেদ বরাবর কাটিস, তাহলে প্রিজমটা কিসের মতো দেখতে হয়? ত্রিভুজের মতো দেখতে হয়, তাই তো? অর্থাৎ প্রিজমের কি ওপরের পাশ সূচালো হয়, থিন হয়ে যায়, এবং ভূমির পাশটা প্রশস্ত হয়, আর ওপরের পাশে আস্তে আস্তে, অর্থাৎ শীর্ষের দিকে আস্তে আস্তে কি হয়ে যায়? চিকন হয়ে যায়, তাই তো? সরু হয়ে যায়, আর ভূমির দিকে প্রশস্ত হয়ে যায়। তাহলে এইগুলো দেখতে পাচ্ছি সবাই এক একটা, এই নিচে ভূমির দিকটা কি হয়ে আছে? মোটা হয়ে আছে, তাই তো? তাহলে এইগুলো কি এক একটা লেন্সের সমন্বয়ে গঠিত আমরা বলতে পারি এই উত্তল লেন্সটা। আর আমরা আরেকটা জিনিস জানি, লেন্সের উপরে যদি একটা আলোকরশ্মি আপতিত হয়, সেই আলোকরশ্মিকে লেন্সের উপর না, প্রিজমের উপর যদি একটা আলোকরশ্মি আপতিত হয়, প্রিজম সবসময় সেই আলোকরশ্মিকে তার ভূমির দিকে বাঁকিয়ে দেয়, ভূমির দিকে। তাহলে এই মনে কর একটা প্রিজম রয়েছে, এই প্রিজমের উপরে আমি যদি একটা আলোকরশ্মি ফেললে এই আলোকরশ্মিকে প্রিজম সবসময় কি করবে? ওর ভূমির দিকে, অর্থাৎ এই নিচের দিকে বাঁকিয়ে দেয়, নিচের দিকে ভূমি, এই নিচের দিকে বাঁকিয়ে দেবে। একটা আলোকরশ্মি গেলে প্রিজম কি করবে? সবসময় তার, এটা প্রিজমের ধর্ম, সে আলোকরশ্মিকে সবসময় তার ভূমির দিকে বাঁকিয়ে দেয়। এবার দেখ, এই উত্তল লেন্সের ক্ষেত্রে যে প্রিজমের সমন্বয়গুলো আমি বললাম, সেই প্রিজমের সমন্বয় অ্যাকচুয়ালি কার দিকে মুখ করে রয়েছে? প্রিজমের ওই ভূমি অ্যাকচুয়ালি এই উত্তল লেন্সের প্রধান অক্ষের দিকে মুখ করে রয়েছে। তাহলে এই প্রত্যেকটা প্রিজমের উপরে যদি একটা করে আলোকরশ্মি পড়ে, প্রিজমের উপরে অবস্থিত প্রত্যেকটা এই ছোট্ট যে প্রিজমের সমন্বয় রয়েছে, এদের প্রত্যেকটার উপরে যদি একটা করে আলোকরশ্মি পড়ে, সে আলোকরশ্মিকে এরা কি করবে?
এরা ওদের ভূমির দিকে বাঁকিয়ে দেবে। তাহলে এই যে আলোক রশ্মি, মনে কর এর নাম দিলাম এ বি, এই এ বি আলোক রশ্মিকে কি করবে, এই প্রিজমটা, এই মনে কর এটা হলো 1 নম্বর প্রিজম, 2 নম্বর, 3 নম্বর, এটা 1 2 3 নম্বর প্রিজম, 4 নম্বর, 5 নম্বর প্রিজম। 1 নম্বর প্রিজম কি করবে, ওর ভূমির দিকে বাঁকিয়ে দেবে, এরকমের করে বাঁকিয়ে দেবে, তোর ভূমির দিকে বাঁকিয়ে দেবে। তাহলে ভূমির দিকে বাঁকিয়ে দেবে, এই ভূমিটা অ্যাকচুয়ালি কোন দিকে মুখ করে রয়েছে, ভূমিটা প্রধান অক্ষের দিকে মুখ করে রয়েছে। যেহেতু ভূমি প্রধান অক্ষের দিকে মুখ করে রয়েছে, তাহলে অবভিয়াসলি এই আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার পরে প্রধান অক্ষের দিকে যাবে। তাহলে এইখানকার মনে কর এইখানটাতে পিসি একটা কি নিলাম, পিসি একটা আলোক রশ্মি নিলাম। তাহলে এই আলোক রশ্মি কি করবে, এই প্রিজমকে কি করবে, এই আলোক রশ্মিকে, পিসি আলোক রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেবে, এই প্রিজমের ভূমির দিকে বাঁকিয়ে দেবে। যদি ভূমির দিকে বাঁকিয়ে দেয় তাহলে কোন দিকে যাবে, এটা অ্যাকচুয়ালি তাহলে ওই নিচের দিকেই যাবে, তাই তো, ভূমির দিকে বাঁকানো। আর ওই ভূমি কোন দিকে মুখ করে রয়েছে, প্রধান অক্ষের দিকে মুখ করে রয়েছে, তাহলে এটা প্রধান অক্ষের দিকে চলে যাবে, এইখানটাতে গিয়ে মিলিতে হবে। আবার মনে কর এই নিচেই যে প্রিজমগুলো রয়েছে, এই প্রিজমগুলো কি রয়েছে, উল্টানো রয়েছে, এখানে যেমন ছিল তার উল্টানো রয়েছে। তাহলে এর উপর কোনো আলোক রশ্মি পড়লে সেই আলোক রশ্মিকেও এ কি করবে, ভূমির দিকে বাঁকিয়ে দেবে, এই প্রিজমের ভূমির দিকে। আর এই প্রিজমের ভূমি কোন দিকে রয়েছে, প্রিজমের ভূমি কোন দিকে মুখ করে রয়েছে, প্রধান অক্ষের দিকে মুখ করে রয়েছে। তাহলে এর উপরে যদি আরেকটা আলোক রশ্মি পড়ে, সেই আলোক রশ্মিকে কি করবে, এরকম করে বাঁকিয়ে দেবে। এর উপরে আরেকটা আলোক রশ্মি পড়লে এই প্রিজমের উপর এরকম করে বাঁকিয়ে দেবে। যার কারণে আমরা কি করি, উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী ক্রিয়া দেখতে পাই। এই কারণের জন্য আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে অভিসারী ক্রিয়া দেখতে পাই। তাহলে পরীক্ষায় যদি আসে উত্তল লেন্সের ক্ষেত্রে কেন অভিসারী ক্রিয়া দেখতে পাওয়া যায় ব্যাখ্যা করো, তাহলে এই কথাটাই লিখতে হবে, উত্তল লেন্সকে আমরা কি করতে পারি, অসংখ্য ছোট ছোট প্রিজমের সমন্বয় হিসেবে কল্পনা করতে পারি। যখন কোনো আলোক রশ্মি প্রিজমের উপর পড়ে, সবসময় প্রতিসরণের পর সেটা ভূমির দিকে বেঁকে যায়। যেহেতু উত্তল লেন্সের প্রিজমের সমন্বয় যেইগুলো, সেইগুলো কোন দিকে মুখ করে থাকে, সেই প্রিজমগুলোর ভূমি কার দিকে মুখ করে থাকে, প্রধান অক্ষের দিকে মুখ করে থাকে। তাই কোনো আলোক রশ্মি যদি উত্তল লেন্সের উপর পড়ে, তাহলে সেটা সবসময় কোথায়, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে মিলে যায়, যার কারণে এটাকে অভিসারী লেন্স বলা হয় বা উত্তল লেন্স বলা হয়। অর্থাৎ উত্তল লেন্স এই কারণের জন্যই অভিসারী ক্রিয়া দেখায়। তোরা অলরেডি দেখেছিস প্র্যাকটিক্যালি, এরকম করে আলো দিলাম, এখানে ছোট্ট হয়ে গেল, সব বড় ছিল ছোট্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছিস। ঠিক এইভাবেই আমরা কি করতে পারি, আচ্ছা আমি মুছে দিচ্ছি, এইভাবেই আমি এই অবতল লেন্সটাকে প্রুফ করে দিতে পারি। দেখ, অবতল লেন্সে কেন অপসারী লেন্স বলা হয়, অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়। মনে কর এইখানটাতে আমি একটা অবতল লেন্স অঙ্কন করলাম, এইখানটাতে আমি একটা অবতল লেন্স অঙ্কন করলাম, মনে কর নাম দিলাম L1 L2, জুড়ে দিয়ে আমরা উন্মেষ পেলাম, এপাশে C1 বক্রতার কেন্দ্র এবং এই পাশে আরেকটা বক্রতার কেন্দ্র C2 আছে, দুটো জুড়ে দিলে আমরা প্রধান অক্ষ পেলাম। এইবার এই অবতল লেন্সকে আমরা কি করতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমন্বয় হিসেবে কল্পনা করতে পারি। তাহলে মনে কর আমি এইভাবে কি করলাম, মুছে দিলাম, এভাবে কি করলাম, মুছে দিলাম, ঠিক আছে, এইভাবে করে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এদেরকে যুক্ত করে দিলাম। সবাই আশা করি বুঝতে পারছিস। তাহলে দেখতে পেয়েছিস, তাহলে এইগুলো কি রয়েছে, এইগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমন্বয় দিয়ে তৈরি। এবং আমরা কি জানি, প্রিজমের উপরে কোনো আলোক রশ্মি পড়লে সেই আলোক রশ্মি সর্বদাই কি হয়, সর্বদাই তার ভূমির দিকে বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়, ভূমির দিকে বেঁকে যায়। এইখানকার যে প্রিজমগুলো রয়েছে, সেই প্রিজমগুলো কেমন করে রয়েছে, উল্টানো অবস্থায় রয়েছে, উল্টানো, প্রধান অক্ষের অপোজিট দিকে রয়েছে। দেখেছিস, আমরা কি জানি,
প্রিজমের ক্ষেত্রে আমরা জানি প্রিজমের যে ভূমি সবসময় কি হয়, চওড়া হয় বা বিস্তৃত হয়। তাহলে ভূমি দেখ এরকমের বিস্তৃত হয়েছে, তো এরকমের এইদিকে উঠলে কি যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি উল্টানো অবস্থায় রয়েছে, প্রধান অক্ষের উল্টো দিকে রয়েছে, প্রধান অক্ষ এই দিকে এর উল্টো দিকে রয়েছে। তাহলে এই প্রিজমের ওপরে যদি একটা আলোক রশ্মি পড়ে, এই প্রিজমের ওপরে যদি একটা আলোক রশ্মি পড়ে, তাহলে এই আলোক রশ্মিগুলোকে প্রিজম কি করবে, এই ছোট্ট ছোট্ট যে প্রিজম রয়েছে এটা আলোক রশ্মিগুলোকে নিজের ভূমির দিকে বাঁকিয়ে দেবে, এরকমের করে ভূমির দিকে বাঁকিয়ে দেবে। দেখেছিস প্রধান অক্ষের ওপরে কোনো বিন্দুতে মিলছে না, বরং বিস্তৃত হয়ে যাচ্ছে, যার জন্যে অবতল লেন্স কেমন দেখায়, অপসারী ক্রিয়া দেখায়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি আসে অবতল লেন্স কেন অপসারী ক্রিয়া দেখায়, তাহলে কি বলবি, অবতল লেন্সকে আমরা অসংখ্য প্রিজমের সমন্বয় হিসেবে কল্পনা করতে পারি, এবং এই প্রিজমগুলোর ভূমি প্রধান অক্ষের উল্টো দিকে মুখ করে থাকে। তার জন্যে কোনো আলোক রশ্মি যদি ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের উপর পড়ে, তাহলে সেটা সবসময় ভূমির দিকে বেঁকে যায়, আর ভূমির দিকে বেঁকে যাওয়ার কারণে এরা প্রধান অক্ষের থেকে দূরে সরে যায়, অর্থাৎ আলোক রশ্মি বিস্তৃত হয়ে যায়। সেই জন্যেই অবতল লেন্স কি দেখায়, অপসারী ক্রিয়া দেখায়, অপসারী ক্রিয়া দেখায়। আশা করি তোদের সবার এই অংশটুকু ক্লিয়ার হয়েছে। আমি এই পুরো জিনিসটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আসে ফোকাস তল আর ফোকাস দূরত্ব। আমি সব এইগুলো মুছে দিচ্ছি। তোদের যাদের টোকার তোরা কি করতে পজ করে টুকে নিতে পারিস বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারিস। আমি সবাইকে রেকমেন্ড করব যে সবাই পজ করে টুকে নিবি, তাহলে তোদের আর বেশি খাটা লাগবে না, একবার বই দেখলেই মনে পড়ে যাবে সব। আচ্ছা, এরপরে কি আছে, ফোকাস তল আর ফোকাস দূরত্ব। ফোকাস কি? ফোকাস হলো, যদি আমি প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে বলবো, তারপরে অবতল লেন্স। যদি কোনো একগুচ্ছ আলোক রশ্মি উত্তল লেন্সের উপর আপতিত হয়, আপতনের পর প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলে যায়, যেই বিন্দুতে মিলে যায় তাকেই কি বলা হয়, উত্তল দর্পণের ফোকাস বলা হয় এবং মুখ্য ফোকাস বলা হয়। ঠিক আছে, তাহলে এইখানটাতে আমি একটা কি আঁকলাম, আমি এখানটাতে একটা লেন্স আঁকলাম, যার নাম দিলাম L1 L2, আর এর বক্রতার কিন্তু C1 C2 এখানটাতে দিলাম, এবং এই দুটোকে কি করলাম, একসঙ্গে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে কি হবে, আমরা কি জানি, আগেই তোরা দেখেছিস, এই লেন্সের উপরে যদি একগুচ্ছ এরকমের সমান্তরাল আলোক রশ্মি পড়ে, সেই আলোক রশ্মিগুলোকে কি করছে, এরা অভিসৃত করে দিচ্ছে, অর্থাৎ এক জায়গায় মিলিয়ে দিচ্ছে প্রধান অক্ষের উপরে। যেই জায়গাটাতে মিলিয়ে দিচ্ছে সেই জায়গাকেই কি বলা হয়, এই উত্তল লেন্সের ফোকাস বলা হয়। এই জায়গায় মিলিয়ে দিচ্ছে, তার জন্য এই জায়গাটায় কি হবে, উত্তল লেন্সের ফোকাস হবে। এবং এই উত্তল লেন্সের ফোকাস কি, যেহেতু বক্রতার কেন্দ্র দুটো, তাহলে ফোকাসও কি হবে, দুটো হবে, তার জন্য এটার নাম F1 দিলাম। যদি এই পাশের থেকে একগুচ্ছ আলোক রশ্মি আসতো, তাহলে এই পাশে কোথাও একটা বিন্দুতে মিলে যেত, তার নাম দিলাম মনে কর F2, এটা কি হতো, আরেকটা ফোকাস হতো। ঠিক আছে, তাহলে কি হয়, উত্তল লেন্সের কি থাকে, দুখানা ফোকাস থাকে, দুখানা বক্রতার কেন্দ্র থাকে। আর আমরা এই ফোকাসের, এই যে ফোকাস রয়েছে, ফোকাসের মধ্যে যদি একটা তলকে কল্পনা করি, এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে মনে করেন আমি হাতকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আমার হাতটা কি হবে, ফোকাস তল হবে। তাহলে ফোকাসের মধ্যে কি করি,
যদি আমরা একটা তলকে, আমার হাতটা একটা তল, এই তলকে যদি ফোকাসের মধ্যে ঢুকিয়ে দিই, ঠিক আছে, এইখানটাতে মনে কর ফোকাস বিন্দু আছে, এই যে এইখানটাতে ফোকাস বিন্দু আছে, আমি যদি আমার হাতকে এই ফোকাস বিন্দুর ওপরে রাখি তাহলে আমার হাতটা কি হবে, ফোকাস তল হবে। আচ্ছা, আর আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। কোথার থেকে, এই আলোক কেন্দ্র থেকে। লেন্সের কিন্তু এই বিন্দুর থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয় না, আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আচ্ছা, এইবার অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, অবতল দর্পণ বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, অবতল লেন্স জানিস কি করে, আলোক রশ্মিকে কি করে দেয়, অপসৃত করে দেয়, তাই তো, মানে সরিয়ে দেয়। মনে কর কি বলে, এই অবতল দর্পণের এটা হলো বক্রতার কেন্দ্র C1 C2 C1 এবং C2 এরকম করে জুড়ে দিলাম। তাহলে একগুচ্ছ আলোক রশ্মি যদি কি হয়, এই লেন্সের উপর আপতিত হয়, তাহলে আপতনের পর কি হবে, এরকমের ছড়িয়ে পড়বে, আপতনের পর ছড়িয়ে পড়বে, কোথাও তো মিলছে না। কিন্তু এই আলোক রশ্মিগুলোকে তুই পিছনের দিকে কি করিস, পিছনের দিকে বাড়িয়ে দিস, এরকমের করে পিছনের দিকে যদি বাড়িয়ে দিস তাহলে একটা বিন্দুতে মিলে যাচ্ছে। দেখ, আলোক রশ্মিকে যদি এরকম করে বাড়িয়ে দিস পিছনের দিকে তাহলে একটা বিন্দুতে মিলে যাচ্ছে, অর্থাৎ মনে হয় যেন আলোক রশ্মি ওই বিন্দুর থেকে কি হয়ে যাচ্ছে, অভিসৃত হয়ে যাচ্ছে। এই বিন্দুর থেকেই মনে হচ্ছে যেন এই বিন্দুর থেকেই এই আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে, এই বিন্দুর থেকেই এই আলোক রশ্মিগুলো যেন ছড়িয়ে পড়ছে। তার জন্য এটাকে বলা হয় এই অবতল লেন্সের ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো যেহেতু অভিসৃত হয়ে যায়, যদি আমরা সেই অভিসৃত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে তারা কার উপরে, প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দুতে মিলে যায়, অর্থাৎ মনে হয় যেন প্রধান অক্ষের ওই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ছে। তার জন্য ওই বিন্দুকে কি বলা হয়, ফোকাস বলা হয়। কার, ওই অবতল দর্পণের ফোকাস বলা হয়। তাহলে এই পাশের থেকে যেরকম আলোক রশ্মিতে এখানে একটা ফোকাস পেয়েছিলাম, তাহলে এই পাশের থেকে যদি একগুচ্ছ আলোক রশ্মি আসতো তাহলে আমরা কি পেতাম, এই পাশে আর একটা ফোকাস পেতাম। তাহলে অবতল লেন্সেরও কি হবে, ফোকাস দুটো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস, তোদের ভিডিওটা ভালো লেগেছে। তোদের সবাইকে এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো করে পড়ালেখা কর। অল দ্য বেস্ট।